হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। এএনএম জিএনএম যদি তোমার টার্গেটেড এক্সাম হয় এবং ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো যদি তোমার ভীতির জায়গা হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, একটুও স্কিপ না করে। আজকের যে ক্লাস সেখানে আমরা এএনএম জিএনএম এর ফিজিক্যাল সায়েন্স যে সিলেবাস সেইটার উপর বেস করে বেশ কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। যেই এমসিকিউ গুলো করতে গিয়ে শুধু আমরা এমসিকিউ এর অ্যান্সার জেনে চলে যাব না, সেটার পেছনে যতটুকু নলেজ জানা দরকার সেই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য, সেইটুকু পুরোটা বুঝে নিয়ে তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। তো যারা একদমই বেসিক থেকে শুরু করছো তাদের জন্য বলবো, কারণ ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান এটা বাচ্চাদের খুব ভয়ের যায়। কারণ দেখো, পরীক্ষাটা তো কোনো এরকম বলা নেই যে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা দিতে পারবে, বা এরকম তো কিছু বলা নেই। সুতরাং যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা এটাতে বসতে পারে পরীক্ষায়। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের জন্য এই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো একটু প্রবলেম হয়ে যায়। তো তাদের জন্য আমি বলবো, আগে ভালো করে 9-10 এর বই দুটো পড়ো। আগে খুব ভালো করে সিলেবাসটা আগে শেষ করো। একবার অন্তত গোটা বইটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। দেন চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা চ্যাপ্টার পড়া হলে এমসিকিউ সলভ করো। তাহলে দেখবে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমি এমসিকিউ নিয়ে এসেছি, তার মানে এই নয় যে বইটা পড়তে হবে না বা এরকম কোনো ব্যাপার নেই। বইটা পড়া হলে তারপরেই কিন্তু আমরা এমসিকিউ এ আসবো। তো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমার মোটামুটি হয়ে গেছে পড়া, এবার আমি এমসিকিউ সলভ করবো, বা এবার আমার এমসিকিউ, দেখো এমসিকিউ সলভটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তো সেই জন্য আর কি আজকের যেহেতু ক্লাসটা শুধু এমসিকিউ নেই, তার পেছনে আমাদের বেশ কিছু নলেজও রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন করবো এবং সেটা করার জন্য যা যা নলেজ দরকার সেটাও যেহেতু পড়বো, সুতরাং ক্লাসটা কিন্তু আজকে তোমরা সব রকমই পাবে। তাই একদমই স্কিপ না করে শেষ অবধি দেখো। আশা করছি যে এইভাবে আমরা পরপর বেশ যদি অনেক গোটা ক্লাস করে নিতে পারি, তাহলে তোমাদের ভীতি অনেকটাই দূর হবে। তো চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন যেটা বলেছে দেখে নিই। বলেছে দেখো, যে কোনটি সন্ধিগত মৌল নয়। সন্ধিগত মৌল নয় অপশন দিয়েছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল এবং জিঙ্ক। তো যারা যারা পারবে অ্যান্সারটা একবার পজ করে একটু ভেবে নাও। যাদের যাদের হয়ে গেছে না, নিশ্চয়ই কোশ্চেনটা দেখে বুঝতে পারছো। যারা কোশ্চেনটা দেখে বুঝতে পারছো না যে এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, তাহলে তাদের কিন্তু এখনো অনেকটা মানে প্রিপারেশন নেওয়া এখনো অনেকটা বাকি আছে। আরো একটু বেটার প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো বুঝতে পারছো নিশ্চয়ই এটা পর্যায় সারণীর একটা প্রশ্ন। তো সন্ধিগত মৌল নয় বলেছে। হুম, এটার অপশন কোনটা হবে? অবশ্যই জিঙ্ক। তা কেন হলো জিঙ্ক, বা সন্ধিগত মৌল কাকে বলে সেটা একটু দেখে নিই। একটু দেখে নিই ছবিটা। দেখো, সন্ধিগত মৌল আমরা কাকে বলবো। দেখতে পাচ্ছ যেটা পার্পল কালারের ছবি, একটু হালকা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে এই জায়গাটায় যে মৌলগুলো তোমরা দেখতে পাবে, এরা হচ্ছে সবাই সন্ধিগত মৌল। তো এখানে যে যে অপশন গুলো ছিল, যদি একবার দেখো, ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়াম এইখানে আছে। আচ্ছা, তারপরে ছিল ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ তার পরেই আছে। তারপরে ছিল নিকেল, নিকেল দেখো এখানে আছে। এবং জিঙ্ক, জিঙ্ক আছে এখানে। এবার প্রশ্ন হচ্ছে যে সব কটাই তো আমি যদি ভেবে নিই যে এই পার্পল কালারটা এটার মধ্যেই আছে, তাহলে জিঙ্ক অ্যান্সার কেন হলো? তাহলে জিঙ্ক কেন অ্যান্সার হবে? জিঙ্ক তো তাহলে এটার মধ্যেই আছে। এটা তো সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টই হওয়ার কথা। তো একবার একটু আমরা ডেফিনিশনটা জেনে নিই। হ্যাঁ, জিঙ্কের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, কেন হয় সেটাও আমরা বুঝে নেব। সন্ধিগত মৌল, দেখো যেসব মৌলের স্থায়ী অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি কক্ষক থাকে, তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলছি। আংশিক পূর্ণ ডি কক্ষক থাকে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে একটা পরমাণু, তার কেন্দ্রে এইভাবে এখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন, নিউট্রন থাকে, এবং বাইরে বেশ কতগুলো কক্ষপথ থাকে। এটা এরকম গোল করে কিন্তু কক্ষপথ থাকে। আমার যেহেতু আঁকার আর জায়গা হচ্ছে না, এরকম ভাবে কক্ষপথ থাকে, এবং কক্ষপথ গুলোকে আমরা কে, এল, এম, এন এরকম করে ডিনোট করি। তা এই কে কক্ষপথের মধ্যেও আবার বেশ কিছু উপকক্ষ বা কক্ষক বলতে পারি। এই যে কক্ষক লেখা আছে এগুলো থাকে, যেগুলোকে আমরা এস, পি, ডি, এফ, জি, এইচ, আই এরকম সো অন, এরকম করে এগুলোকে আমরা, এর ভেতরে আবার কিছু উপকক্ষ থাকে, সেগুলোকে আমরা এইভাবে ডিনোট করি। তো এর মধ্যে কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা, মানে কে, এল, এম, এন এগুলোর মধ্যে কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা ওই সূত্রটা দিয়ে করি। কোন সূত্র? 2n স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা বার করতে পারবো যে এর মধ্যে কটা ইলেকট্রন থাকবে। কিন্তু এই যে এস কক্ষ, পি কক্ষ, ডি কক্ষ এইগুলোর মধ্যে কটা ইলেকট্রন থাকবে একবার দেখে নিই। এস কক্ষতে থাকতে পারবে 2খানা ইলেকট্রন, পি তে থাকবে 6খানা, ডি তে থাকবে 10খানা। তো এইভাবে যাবে। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডি কক্ষের ক্যাপাসিটি হচ্ছে 10। কিন্তু সন্ধিগত মৌল তারাই হবে যাদের ডি কক্ষটা আংশিক পূর্ণ থাকবে। মানে 10টা ক্যাপাসিটি, যেখানে 10টা ইলেকট্রন থাকবে না, 10টার কম থাকবে, 9টা, 8টা, 7টা, যত ইচ্ছে থাকতে পারে, কিন্তু 10টা থাকবে না। তো আমি যদি জেড এন কত হয় জানো? 30।
পারমাণবিক ক্রমাঙ্ক হয় 30, অর্থাৎ প্রোটন সংখ্যা 30। তার মানে ইলেকট্রন সংখ্যা 30, তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা আমি যখন বার করব, এটা হয়তো তোমাদের নেই, কিন্তু এটা হয়তো 11-12 এ একটু রয়েছে এই জিনিসগুলো। কিন্তু এই জিনিসটা বুঝতে গেলে না তোমাদেরকে একটু এই নলেজটা জানতে হবে। তাহলে এটার যদি আমি ইলেকট্রন বিন্যাসটা লিখি 1s2, 2s2, 2p6, 3s2, এগুলো তোমরা যদি বুঝতে না পারো একটু জেনে নাও তাহলেও হবে। 3p6, 4s2 এবং 3d10। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো ডি কক্ষকে 10টা ইলেকট্রন থাকার কথা এবং 10টাই পরিপূর্ণ আছে। ঠিক এই কারণে এদের মধ্যে সবাই দেখো কি কি ছিল অপশনে, ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়াম ছিল বোধহয়, হ্যাঁ ক্রোমিয়াম ছিল, ম্যাঙ্গানিজ ছিল, নিকেল ছিল আর জেডেন ছিল। বাদ বাকি সবার কিন্তু ডি কক্ষকটা আংশিক পূর্ণ, অর্থাৎ 10টা যদি ক্যাপাসিটি হয় 10টা ছিল না, কিন্তু একমাত্র জেডেন এর 10টাই পূর্ণ। সেই জন্য একে আমরা, যদিও দেখতে পাচ্ছি যে এই সন্ধিগত মৌলের ভেতরেই অবস্থিত, তবুও কিন্তু এটা একটু ব্যতিক্রম, একে আমরা সন্ধিগত মৌলের মধ্যে ফেলবো না। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো যদি এই যে জিঙ্কের ডি কক্ষক স্থায়ী অবস্থায় বা জারণ অবস্থায় সবসময়ই পূর্ণ থাকে। এটার আমি যদি বলি জারণ অবস্থা কি হবে, জারণ অবস্থা মানে Zn2+। এবার 2+ মানে কোথা থেকে বেরোবে, এই এস কক্ষটা থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ গোটাটা এরকমই থাকবে, পুরোটা এরকমই থাকবে। 4s0 মানে এইখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। আর 3d10ই থাকবে, মানে জারণ অবস্থাতেও 3d10 অর্থাৎ ডি কক্ষ 10টা ইলেকট্রনে পূর্ণ, এবং নর্মাল অবস্থায় স্থায়ী অবস্থায় সেটাতেও d10 অর্থাৎ 10টা ইলেকট্রনে পূর্ণ। মানে যটা ক্যাপাসিটি তটাই পূর্ণ। তাহলে এই যে সংজ্ঞা যে আংশিক পূর্ণ ডি কক্ষক থাকবে, সেটা তো মিলছে না। সেই জন্য কিন্তু এটার উত্তর হলো আমাদের জিঙ্ক। বাদ বাকি এরা সবাই কিন্তু সন্ধিগত দলেই রয়েছে, কিন্তু তবুও তার মধ্যেই জিঙ্ক কিন্তু হলো না। বেশ, নেক্সট প্রশ্নে যাই। যদি কোনো বুঝতে অসুবিধা হলো বা অন্য কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই একবার জানিও। নেক্সট প্রশ্নে চলে এসেছি দেখো, এবং নেক্সট প্রশ্ন করার আগে একবার পজ করে আমার কথাটা পজ করে, যেহেতু অঙ্ক আছে, দেখতেই পাচ্ছ এটা একটা অঙ্ক আছে, এবং ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক কিন্তু তোমাদের আসতেই পারে না, আসবেই ধরে রাখো। সুতরাং অবশ্যই অঙ্ক মানে যে চ্যাপ্টারে অঙ্ক হয়, যেমন ধরো ইউনিট আর মেজারমেন্ট, মানে শুরুর যে চ্যাপ্টার গুলো কার্য থেকে, বল থেকে, এগুলো থেকে তো হয়। নিউটনের চ্যাপ্টারে অঙ্ক হয়, শব্দের চ্যাপ্টারে অঙ্ক হয়, বিভিন্ন চ্যাপ্টার আছে যেখানে যেখানে কিন্তু আলোর যে চ্যাপ্টার সেখানে অঙ্ক ছোটখাটো দিতে পারে। তো অবশ্যই কিন্তু যে চ্যাপ্টারে অঙ্ক হয় বাদ দিও না, অবশ্যই অঙ্কগুলো দেখে যেও। বলেছে দেখো 80 নিউটন বল 20 কেজি বস্তুর ওপর প্রয়োগ করা হলে সৃষ্ট ত্বরণের মান কত। তো আমি কি দেখতে পাচ্ছি টার্ম একবার দেখিনি, রাশি, ভৌত রাশি কি কি আছে, বল দেখতে পাচ্ছি। তাহলে এফ আমি লিখে ফেলি 80 নিউটন। যেটা পাবো বা যেটা অঙ্কে আমার দেওয়া রয়েছে সেটা এক কাছে লিখবো। এত কেজি বস্তুর উপর প্রয়োগ করা হলো, তাহলে এটা কি দেখতে পাচ্ছি যে এটা বস্তুর ভর 20 কেজি, যেটা সেটা বস্তুর ভর। ভর মানে সেটা মাস, এম দিয়ে লিখবো আমরা, কত 20 কেজি। তাহলে সৃষ্ট ত্বরণের মান কত, তাহলে এ ত্বরণের মান কত। আশা করছি এতক্ষণে মুখে মুখে অঙ্কটা করে ফেলেছো এবং ধরে ফেলেছো যে কোন সূত্রটা কাজে লাগলো। অবশ্যই সূত্র এফ ইজিক্যাল টু এম এ, তা বার করবো আমি কি এ, তাহলে এফ বাই এম। এবার আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলোই কি সেম ইউনিটে আছে, কোনো অসুবিধা নেই। যদি না থাকতো তখন আমাকে কি করতে হতো, চেঞ্জ করতে হতো। তাহলে অপশন সি। আশা করছি আমি করবার আগেই অনেক আগেই তোমরা মুখে মুখে করে ফেলেছো। তবুও বাকি সমস্ত স্টুডেন্টের কথা ভেবে আমাকে অঙ্কটা তো করে দেখাতেই হবে। তাহলে নেক্সট, কোথা থেকে এলো এফ ইজিক্যাল টু এম এ, সেটাই দেখো এখানে আমরা লিখে দিয়েছি। নিউটন, বিজ্ঞানী আইজাক নিউটন, তার 3টে সূত্র রয়েছে। প্রথম সূত্র কথাটা এখানে লিখিনি, আশা করছি জানো। যদি না জানো তাহলে একবার আমি বলে দিচ্ছি। বাইরে থেকে প্রযুক্ত বল, মানে কোনো বল যদি প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং সচল বস্তু চিরকাল সমবেগে সমভাবে গতিশীল থাকতে চায়। এটা হচ্ছে প্রথম গতিসূত্র, অর্থাৎ যে স্থির আছে তাকে স্থির থাকতে দাও, আর যে গতিশীল আছে সে গতিশীলই থাকতে চায়। এটা হচ্ছে বস্তুর জাঢ্যের জন্য হয়। তা সেটা ছাড়ো, আমরা যেহেতু এই এফ ইজিক্যাল টু এম এ, এই যে সূত্রটা, এইটাকে প্রতিস্থাপন করবো বা এটা কোথা থেকে এলো সেটা জানবো, সেই জন্য আমরা দ্বিতীয় গতিসূত্রটা একবার পড়ি। দেখো বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। পরিবর্তন সেদিকে ঘটে। তা আমি ধরে নিচ্ছি এইখানে একটা বস্তু ছিল, তা বস্তুর ভর কি ছিল, এম। এটা যখন ছিল তখন এই বস্তুটা গতিশীল ছিল, এবং আমি ধরে নিচ্ছি যে এর গতি ছিল ইউ। তা বস্তুটা গড়াতে গড়াতে বা চলতে চলতে বা যেরকম ভাবে গতিশীল ছিল সেখান থেকে এখন সে চলে এসেছে কোনখানে, এইখানে। তাহলে বলো যে গতি
তার চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু মাস বা যেটা তার ভর সেটা তো কোনোদিন চেঞ্জ হবে না। সেটা এখানে থাকুক, এখানে থাকুক, যেখানেই পৌঁছে যাক, মাস যেটা সেটা কখনোই চেঞ্জ হবে না। তো এখানে এসছে। তা আমি ধরে নিচ্ছি যে গতির পরিবর্তন হয়েছে। কারণ দেখো আমাকে বলেছে ভরবেগের পরিবর্তনের হার, কিছু একটা পরিবর্তন হয়েছে আমি দেখতে পাচ্ছি। কি পরিবর্তন হয়েছে? ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে আমি ধরে নিচ্ছি যে বেগটা এখন কিন্তু v হয়েছে এবং এখান থেকে এখানে আসতে ওর টাইম লেগেছে t। t সময়ে এই যে বস্তু সে m ভরের যে বস্তু সে u গতিবেগে প্রথমে যাচ্ছিল, এখন গতিবেগ চেঞ্জ হয়ে তার v হয়েছে। তাহলে এই অবস্থায় তার ভরবেগ কত ছিল যখন সে এখানে ছিল? প্রাথমিক অবস্থায় ভরবেগ ছিল m ইনটু, মানে ভর ইনটু বেগ মানে m ইনটু u। আর যখন এখানে এসেছে তখন তার বেগ হয়ে গেছে কত? m ইনটু v। এখন বলেছে যে এর ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, ভরবেগের পরিবর্তন কতটা হলো? ভরবেগের পরিবর্তন কতটা হলো? এখন হয়েছে mv, আগে কত ছিল mu। এদের যে ডিফারেন্স সেটাই পরিবর্তন। কিন্তু আমি যদি বলি যে ভরবেগের পরিবর্তনের হার কত, হার মানে সেখানে কি চলে আসে? সময়ের সাপেক্ষে। তাহলে নিশ্চয়ই mv মাইনাস mu, আর কত টাইমে হয়েছে সেটা? t সময়ে হয়েছে। তো আমি ধরে নিলাম যে ডিভাইডেড বাই t। তাহলে দেখো তো আমি এখান থেকে কি m কমন নিতে পারি? m কমন নিলে v মাইনাস u বাই t হতেই পারে। আবার v মাইনাস ইউ বাই টি, এটার মানেই তো ত্বরণ। ত্বরণ মানে কি বলেছে? ত্বরণ মানে বেগের, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন দেখো v মাইনাস ইউ, ভিটা কি? বেগ। v মাইনাস ইউ বেগের পরিবর্তন, ডিভাইডেড বাই টি মানে পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, তাহলে সেটাই তো ত্বরণ। এটাই কি বলেছে? বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই যে জিনিসটা সেটা প্রযুক্ত বল F তার সঙ্গে সমানুপাতিক, মানে F ভ্যারিজেস m ইন্টু, এবং অঙ্কের প্রয়োজনে আমরা F ইজিক্যাল টু m a, এই যে সূত্রটা এইটা আমরা ব্যবহার করি এবং এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক হয়, অনেক অঙ্ক আসে পরীক্ষায়। এই যেটা দিয়েছি আমি এটা তো ভীষণই সোজা ছিল, এর থেকেও কিন্তু জটিল জটিল অঙ্ক আসে। কিরকম? হয়তো এখান থেকে তোমাকে অন্তিম বেগটা দিয়ে দিল, প্রাথমিক বেগটা দিয়ে দিল, বল প্রয়োগ কতটা হয়েছে সেটা দিয়ে দিল, বস্তুটির ভর বার করতে বললো, তখন এম বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। মনে করো টাইমটা দিয়ে দিল, ফোর্স দিয়ে দিল, বস্তুর ভর দিয়ে দিল, আর যে কোনো দুটো প্রাথমিক আর অন্তিম বেগের মধ্যে যে কোনো একটা দিয়ে দিল, এখান থেকে তুমি বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু এই জায়গাটা, মানে তাহলে সূত্রটা কোথা থেকে এসেছে সেটা আমি দেখলাম, এবং আশা করি এটা এটা যদি আমি বুঝে নিই আমি আর সূত্রটা ভুলবো না, কোনোদিনও আর সূত্রটা আমার ভুল হবে না। দেখো তোমাদের তো আর সূত্র মুখস্থ করে লিখতে হবে না, কিন্তু অঙ্ক এখান থেকে যদি আসে তাহলে যেন ভুল না হয়। যদি যদি দেখি যে এই সূত্র খাটিয়ে অঙ্ক হচ্ছে তাহলে এই সূত্র বসাতে হবে। যদি দেখি f ইজিক্যাল টু m ইন্টু v মাইনাস ইউ বাই টি, এই সূত্রেই বসিয়ে অঙ্ক হচ্ছে, তখন কিন্তু আমাকে এই সূত্রও ইউজ করতে হতে পারে। তো যখন যেটা আসবে আমি সেই জন্য গোটাটাই এবার করে দেখিয়ে দিলাম। আশা করছি কনফিউশন দূর হয়েছে। নেক্সট অঙ্ক, নেক্সট কোয়েশ্চেন। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? তো এখানে অনেকগুলো যন্ত্রের নাম অবশ্যই দিয়েছে, দেখো পোটেনশিওমিটার, ট্যাকোমিটার, টেনশিওমিটার, হাইড্রোমিটার। তো পৃষ্ঠ টান মানে কি? সারফেস টেনশন। দেখো একটু যদি এটা ইংলিশটা আমরা জেনে যাই, বা যদি জানারও দরকার নেই, নিশ্চয়ই পাশে থাকবে। যদি খুব এরকমও হয় যে আমার আসেনি, আমার চেনা জানা প্রশ্ন আসেনি, একবার ইংলিশ কোশ্চেনটা দিকে তাকাবে, আমার মনে হয় একটু হলেও কোনো না কোনো অঙ্কে, সব অঙ্কে বলছে, যেমন এটাতেই বলছি, একটু হলেও হেল্প পাওয়া যাবে। কারণ পৃষ্ঠ টানটা নিশ্চয়ই ওখানে সারফেস টেনশন দেওয়া থাকবে। তো সারফেস টেনশন যদি দেওয়া থাকে তাহলে দেখো টেনশিওমিটার, এটা কি একবার একটু বুদ্ধি খাটিয়ে করা যাবে না? অবশ্যই যাবে। বাকিগুলোর কি কাজ দেখে নিই। অবশ্যই কোনো কোশ্চেন অর্ধেক ছেড়ে দেবো না। বাকিগুলোর কি কাজ? টেনশিওমিটার দিয়ে আমরা তরলের পৃষ্ঠটান মাপি, এটা তো আমরা দেখলাম। পোটেনশিওমিটার যেটা একদম শুরুতে ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ তড়িৎচালক ক্ষমতা, এটা আমরা মাপি। ট্যাকোমিটার ঘূর্ণনের বেগ পরিমাপক, যেটা গোল করে ঘুরছে এরকম জিনিসের আমরা স্পিড মাপতে পারি। হাইড্রোমিটার, এগুলো কিন্তু আসে। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব মাপতে পারি। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক, এটাও খুব আসে। ভিস্কোমিটার ভিসকোসিটি মাপবো, সান্দ্রতা। অডিওমিটার শব্দের তীব্রতা মাপবো। অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহর পরিমাপক, কোন দিক থেকে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা মাপবো। তো কয়েকটাই মাত্র দেওয়া গেছে, এমন নয় যে এটাই সমস্ত, আরো অনেক রয়েছে বই, মানে ফিজিক্স রিলেটেড, কেমিস্ট্রি রিলেটেড বেশ কিছু যন্ত্র এবং তাদের ব্যবহার। তো আবার কোনো ক্লাসে আবার বাকিগুলো করিয়ে দেবো। তো পৃষ্ঠটান যে জিনিসটা পড়লাম না, সেটা কি একটু আমরা জেনে নিই। পৃষ্ঠটান মানে কি বলেছে দেখো, যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে পৃষ্ঠটান। জানি ভীষণ কঠিন লাগলো, যদি খুব সহজ করে আমাকে বলতে হয় যে পৃষ্ঠটান জিনিসটা কি, তাহলে বলতে হবে যে ধরো আমার কাছে একটা কোনো পাত্র রয়েছে এবং সেখানে আমার কিছুটা জল রয়েছে। তা নরমালি জলটাকে না নাড়িয়ে নরমাল যদি রেখে দেওয়া হয় তাহলে দেখবে পাত্রের উপরের জলটার একদম যে উপরিতল সারফেস যেটা, সেটা একটা সবসময়
টান টান ব্যাপার থাকে, মানে সারফেসটা একদম স্ট্রেট লাইনে জলটা থাকে। কখনো দেখবে না জল এরম 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 আছে। সেটা অন্য জিনিস, কঠিন জিনিস, বালি থাকতে পারে এভাবে, নুন থাকতে পারে এভাবে, কোনো কঠিন জিনিস থাকতে পারে। কিন্তু জল বা তরল যেকোনো জিনিস ওপরের ওপরটা সবসময় মনে হয় যেন একদম পুরো টান টান জিনিস রয়েছে। তো এই যে টান টান ভাবটা যে জিনিসের জন্য আসে সেটাই হচ্ছে তার পৃষ্ঠটা। ছোট করে বা খুব সোজা করে বলতে গেলে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, আয়নায় প্রলেপ দেওয়ার জন্য কোন পারদ সংকর ব্যবহার করা হয়? আয়নাতে প্রলেপ দেবো, আয়নার পেছনে, আয়নার সামনে অবশ্যই নয়। তো পেছনে প্রলেপ দেওয়ার জন্য দেখো বলেছে SnHg, ZnHg, AgHg, NaHg। এটা হবে সোডিয়ামের সঙ্গে এই যে সংকরটা তৈরি হয় এটা দেওয়া হয়। তো এটার আর বিশেষ কিছু, এটা নিয়ে মানে এটা করবার জন্য আর বিশেষ কিছু জানার নেই। সেজন্য আমরা চলে যাব পরের প্রশ্নে। বলেছে দেখো, বলয় পরীক্ষার সাহায্যে কি শনাক্ত করা হয়? ভীষণ সোজা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোন অ্যাসিড শনাক্ত করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি সোডিয়াম হাইড্রক্সাইড? আশা করছি ভিডিওটা পজ করে প্রত্যেকে উত্তরটা এতক্ষণে বলে ফেলেছো যে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়। নিশ্চয়ই 9-10 এ অবশ্যই যেকোনো 9-10 তো পাস করেছো সবাই। যেকোনো সব মানে বলতে গেলে সমস্ত স্কুলেই বলয় পরীক্ষাটা করে দেখানো হয় একবার। ভীষণ ইন্টারেস্টিং এবং বাচ্চারা দেখে খুব মজা পায়। তো কি লাগে বলয় পরীক্ষা করতে গেলে একবার একটু দেখে নাও। নাইট্রিক অ্যাসিডের পরীক্ষা যখন, অবশ্যই তো নাইট্রিক অ্যাসিড লাগবেই। নাইট্রিক অ্যাসিড লাগছে এবং তার সঙ্গে লাগছে সদ্য প্রস্তুত, সঙ্গে সঙ্গে রেডি করা, পুরনো হলে হবে না, ফেরাস সালফেট। সেটা মিশিয়ে ঠান্ডা জলে রেখে টেস্ট টিউবের গা বেয়ে যদি কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড ধীরে ধীরে ঢালা হয়, তাহলে এই সবকিছুর মিশ্রণে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হয়। এই হচ্ছে সেই বলয়টা। পুরো সবকটা সমীকরণ এখানে দেওয়া আছে দেখো। এখানে FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট, H2SO4 এবং HNO3, এগুলো মিশে প্রথম একটা এই যৌগটা তৈরি হয় এবং এই যৌগের সঙ্গে জলের বিক্রিয়ায় আরেকটা যৌগ তৈরি হয়। সেই যৌগের সঙ্গে NO, এটার বিক্রিয়া করে কিন্তু এই যে জিনিসটা তৈরি হয় এইটাই হচ্ছে সেই বাদামি রঙের বলয়। এবার তোমাকে প্রশ্ন সবসময় যে এরকমই দেবে তা নয় যে নাইট্রিক মানে বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা হয়, এটা না দিয়ে তোমাকে এটাও বলতে পারে যে বলয় পরীক্ষায় কি কি আম, জিনিস লাগে, ঠিক আছে, কি কি কোন কোন উপাদান লাগে। তো এরকম বলে যদি তোমাকে ক্যাটাগরি 2 এর প্রশ্ন দিয়ে দেওয়া হয় তখন তোমাকে কি লিখতে হবে? নাইট্রিক অ্যাসিডও লিখতে হবে, ফেরাস সালফেটও লিখতে হবে এবং গাঢ় H2SO4 এটাও কিন্তু লাগে। তো এগুলো সবই লিখতে হবে। তো সেজন্য একবার একটু ডিটেলসটা জেনে নিলাম। চলে আসি নেক্সট প্রশ্নে। বলেছে নিচের কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে? বিক্ষিপ্ত প্রতিফলন মানে কিসের চ্যাপ্টার বুঝতেই পারছো, এটা আলো, লাইট চ্যাপ্টারের একটা প্রশ্ন। আলোর প্রতিফলন একটা আলোর খুব সহজাত ধর্ম এবং এই প্রতিফলন দু ধরনের হয়, একটা নিয়মিত, একটা বিক্ষিপ্ত। তো 4টে কেস দিয়েছে: মরীচিকা, গোধূলি, আয়নার প্রতিবিম্ব, জলের প্রতিবিম্ব। তো এদের মধ্যে কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে সৃষ্ট হয়? দেখো, মরীচিকা, মরীচিকা, গোধূলি, আমি অ্যান্সারটা বলেই দিই, এটার উত্তর হবে গোধূলি। এবার এক্সপ্লানেশনে আসি। তার আগে একবার দেখে নেবো যে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন কি, তারপরে এই চারটের ডেসক্রিপশনে আসবো। তো দেখো, যদি আমার একটা এরকম স্মুথ সারফেস থাকে এবং সেখানে এসে আলোক রশ্মি পড়ে, যে বিন্দুতে এসে আপতিত রশ্মি পড়ে, এটা এই যে রশ্মিটা এসে পড়লো সেটাকে আমরা বলে থাকি আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। যে বিন্দুতে এসে পড়লো ইনসিডেন্ট পয়েন্ট, সেই বিন্দুতে আমরা একটা নর্মাল এঁকে থাকি বা অভিলম্ব, যেটা 90 ডিগ্রি, যে তল, এই তলের সঙ্গে 90 ডিগ্রি করে আমরা এঁকে থাকি। এবং এই যে আপতিত রশ্মি সেটা নর্মাল বা অভিলম্বের সঙ্গে ঠিক যত ডিগ্রি কোণ করলো, এ যখন চলে যাবে ঠিক তত ডিগ্রি কোণেই চলে যাবে। তার মানে এই কোণ আর এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে সবসময় সমান হবে। মানে অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সবসময় সমান হবে। এটা আমরা জানি যে আলোর প্রতিফলনের এটা একটা সূত্র। তো দুটো সূত্র আছে, এটা একটা সূত্র। তা এইরকম যদি সেটা নিয়মিত প্রতিফলন হয়, তাহলে এইরকম স্মুথ সারফেসের ওপর যদি অনেকগুলো রশ্মি এসে পড়ে, তাহলে ঠিক যেভাবে ওরা সমান্তরালি এসে পড়েছে সেরকম সমান্তরাল রশ্মি হিসেবেই ওরা কিন্তু বেরোবে, কোনো তার চেঞ্জ হবে না। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন কখন তৈরি হবে? যখন আমার সারফেসটা এরকম স্মুথ নয়, সারফেসটা একটা স্মুথ সারফেস নয়। তো আলো তো তার ধর্ম চেঞ্জ করবে না, আলো তো তার যে ধর্ম আছে সেটাই রাখবে। তো এখানেও যদি এসে অনেকগুলো সমান্তরাল রশ্মি পড়ার চেষ্টা করে, তো এ সবসময় কিন্তু ওই সূত্র মেনেই যাবে, অর্থাৎ লম্ব থাকবে একটা এবং তার সঙ্গে সমান কোণ করে কিন্তু বেরোবে। তো এটাও কিন্তু এরকম ভাবে সমান্তরাল রশ্মি আর এটা হবে না। ঠিক এখানে যেরকম দেখেছিলাম যে প্রত্যেকটা রশ্মি প্রত্যেকটার সঙ্গে প্যারালাল ছিল, এখানে কিন্তু এই ব্যাপারটা হবে না। উল্টোপাল্টা একটা, মানে ওর ধর্ম ঠিক রেখে যেভাবে যেরকম একটা তৈরি করবে। এইটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনও বলা হয় বা এটাকে অনেক সময় অনিয়মিত প্রতিফলনও বলে। তো এখানে
একটু দেখে নিই। দেখো নিয়মিত প্রতিফলন বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ সমতলে আপতিত হয়ে সমান্তরাল রশ্মি রূপেই প্রতিফলিত হয়, সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ সমতলে আপতিত হয়, তখন আর সমান্তরাল রশ্মি রূপে প্রতিফলিত হতে পারে না, তখন যেটা হয় সেটা বিক্ষিপ্ত প্রতিফলন। তা আমরা দেখলাম মরীচিকা প্রথমেই ছিল, এটা কোনো নিয়মিত বা বিক্ষিপ্ত না, এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ। গোধূলি যেটা, এটা তো বললাম বিক্ষিপ্ত প্রতিফলন। আরেকটা প্রশ্ন আসে বা এটা গোধূলির সঙ্গেই রিলেটেড বলতে পারি আমরা, সেটা হচ্ছে গোধূলির সময় কি হয়, চারিদিকটা একটা লাল রঙের মানে আকাশ বলতে পারি, বা চারপাশটা একটু লাল লাল মতো দেখায়, লাল বা কমলা এরকম দেখায়। তো এখানে এরকম একটা প্রশ্নও আসে যে সূর্য অস্ত যাওয়ার সময় লাল রং দেখায় কেন, বা এই গোধূলির সময় লাল রং দেখায় কেন, এরকমও প্রশ্নটা আসে। তো দেখো বলেছে সূর্য অস্ত যাওয়ার সময় দিগন্তে থাকে, মানে একদম হরাইজন্টাল বরাবর একদম চলে আসে এরকম। মানে এটা যদি একদম শেষ প্রান্ত ধরে নিই আমরা, পৃথিবী তো সূর্য এখানে চলে আসে, এবং এখানে যখন চলে আসে তাহলে অনেক বেশি সূর্য রশ্মিটাকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এবার সূর্যের যে ৭ টা রং তার মধ্যে একমাত্র লাল বর্ণের যে আলোক রশ্মি সে ছাড়া অন্যান্য সব্বাই খুব বেশি বিক্ষিপ্ত হয়। যেখানে আমরা বিক্ষিপ্ত প্রতিফলনের কথা বলছি, সেই মানে বিক্ষেপণটা বাদবাকি সমস্ত রশ্মিগুলোর খুব বেশি হয়। তাহলে কম কার হলো? লাল বর্ণের। কম বিক্ষেপিত হয়ে আমাদের চোখে তাড়াতাড়ি এসে পৌঁছায় বলে আমরা চারপাশটা লাল দেখি। অন্যান্য রশ্মিগুলো বিক্ষেপিত হচ্ছে, কিন্তু এত বেশি বিক্ষেপিত হচ্ছে যে আমাদের চোখে আসার আগে এদিক ওদিক করে বিক্ষেপিত হয়ে চলে যাচ্ছে। সেজন্য অন্য কালার গুলো অতটা দেখতে পাই না। লাল রংটা সবথেকে কম বিক্ষিপ্ত হয় বলে এটাকে আমরা সূর্যকে এবং চারপাশে আমরা তখন লাল দেখি। তো এই প্রশ্নটাও কিন্তু আসে। এই প্রশ্নও যদি দেয় সেটাও কিন্তু পেছনে এর কি বিক্ষিপ্ত প্রতিফলনই কারণ। আশা করছি ক্লিয়ার হলো। নেক্সট প্রশ্নে যাব। এক ব্যক্তি নিজেকে কখন ওজন শূন্য বলে অনুভব করবে? দেখো ওজন মানুষের শূন্য হয় না সাধারণত, কিন্তু ফিল করা যায় যে আমার এখন কোনো ওজন নেই, এরকম ফিল করা যায়। মানে আমরা ফিল করতে পারি। কিন্তু সত্যি, সত্যি কি হলো ওজন শূন্য? সত্যি, সত্যি হলো না। কিন্তু এরকম ফিল করা যায়। মহাকাশে লিফটে ওঠার সময়, চাঁদে নামার সময়, জলে তলায়। এটা যদি লিফটে ওঠার সময় না বলে নামার সময় বলতো তাহলে একটা পরিকল্পনাতে আনা যেত। কিন্তু এখন বুঝেই গেছি কোনখানে? মহাকাশে। মহাকাশে গিয়ে দেখবে মানুষ উড়ে বেড়ায়। কেন উঠতে পারে বা কোনো মাটিতে নামতে পারে না কেন? কারণ সেখানে ওজন শূন্য। আচ্ছা ওজন বা এই যে ওয়েট কে আমরা কিভাবে ডিনোট করি? m ইনটু g। m মানে হচ্ছে ওর যে মাস, আর g হচ্ছে গ্র্যাভিটি। তাহলে দেখো যেহেতু এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে এবং মাস এটার কোনো চেঞ্জ হতে পারে না। মাসটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু গ্র্যাভিটি এটা কি? এটা চেঞ্জেবল। এর চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়? তাহলে এই জি এর চেঞ্জের জন্যই তার ওয়েট কখনো বেশি কখনো কম এরকম হতে পারে। কি করে? দেখি। দেখো, মেরু অঞ্চলে পৃথিবীর এই আর এই যে মেরু অঞ্চল, এখানে কোনো জিনিসের ওজন সবথেকে বেশি হবে। কারণ এখানে যে অভিকর্ষজ ত্বরণ অনেক বেশি। পৃথিবীর কেন্দ্র বলে যদি কিছু থাকে, আমি ধরে নিচ্ছি এটা কেন্দ্র। তো এইখানে কিন্তু জি মানে 0, গ্র্যাভিটি 0। তাহলে এখানে গিয়ে যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি তার ওজন মাপে তাহলে কিন্তু তার পৃথিবীর ভেতরেই কিন্তু ওজন শূন্য হয়ে যাবে। বিষুব অঞ্চলে অর্থাৎ এই যে ইকুয়েটর এই বরাবর বা এখান থেকে একটু এই ওপর নিচ একটু এই যে বিষুব অঞ্চলটা, এখানে জি এর মানটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে? অনেকটাই কম। আর খনির ভেতরে ভূপৃষ্ঠের তুলনায় জি এর মান কম। মানে নরমাল ভূপৃষ্ঠে যা হবে তুমি যদি খনির ভেতরে ঢোকো তাহলে সেখানে তোমার ওজন আবার কম লাগবে। তাহলে পৃথিবীর ভেতরেই দেখো এই কটা যে কটা বললাম, কিন্তু এই কটা পৃথিবীর ভেতরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওজন হতে পারে। কিন্তু মনে রাখবে ওজন চেঞ্জ হলেও বস্তুর ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না। চলে আসি পরের প্রশ্নে। যদি এখনো অব্দি ভিডিওটা দেখছো ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। না, অবশ্যই বলব না যে যদি মনে হচ্ছে যে উপকার কিছু হচ্ছে বা উপকার কিছু হতে পারে ভবিষ্যতে, তাহলেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো যাতে নোটিফিকেশন পেতে পারো। এবং অন্য কোনো সাবজেক্টের আসবে তবুও যদি কিছু তোমার প্রেফারেন্স থাকে যে এই সাবজেক্টের ভিডিও এলে ভালো হয়, সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। নেক্সট প্রশ্ন বলেছে দেখো দার্জিলিং এর খাবার সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই বেছে বেছে নিয়ে এসেছি, এমন না যে খুব কঠিন, কিন্তু করতে গেলে তোমার কনসেপ্টের দরকার। তুমি যদি শুধু মুখস্থ করে চলে আসো কয়েকটা প্রশ্ন বাঁধা ধরা গতে ধরা, তাহলে কিন্তু হবে না। কারণ বুঝতেই পারবে বিগত ২ বছরের প্রশ্ন যদি তোমরা দেখো, দেখতে পারবে যে প্রতি বছর কিন্তু একটু করে মানে কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু একটু করে আপলিফট হচ্ছে, মানে একটু করে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়া মানেই কোশ্চেনের লেভেল কিন্তু একটু চেঞ্জ করতেই হবে। আর সেই লেভেলের নিজেকে তৈরি করতে গেলে কিন্তু ভীষণ প্র্যাকটিসের দরকার, ভীষণ অধ্যাবসায়ের দরকার। এবং সেটা সেটা কিন্তু চাইলে এখনো যারা করে উঠতে পারোনি, এখনো কিন্তু অনেকটা টাইম আছে। এখনো চাইলে তোমরা করতে পারো। বেশ। তো দেখো দার্জিলিং এ খাবার সেদ্ধ করতে বেশি সময় লাগে। কেন? ঠান্ডা বেশি বলে ওখানে? নাকি বায়ুচাপ বেশি বলে? নাকি বায়ুচাপ কম বলে? নাকি সূর্যের তাপের পরিমাণ কম? এবার বাচ্চারা না এইটা করে দিয়ে চলে আসবে। ওখানে তাপের পরিমাণ কম, তাপ কম তাই জন্য খাবার তাড়াতাড়ি, ওখানে ঠান্ডা বেশি। তাহলে তো তাপ কম মানে ঠান্ডা বেশি, তাহলে এটাও করতে পারি আমি এটাও করতে পারি। ক্যাটেগরি 2 তে এলে হয়তো দুটোই করে দিয়ে চলে আসবে। তা ব্যাপারগুলো কিন্তু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে দার্জিলিং দেখো
নরমাল যদি আমি ধরি যে এটা যদি ভূপৃষ্ঠ হয়, তো এখান থেকে কিন্তু দার্জিলিং এইখানে অবস্থিত। মানে বেশ একটু হায়ার অল্টিটিউড এ অবস্থিত। তা যত ভূপৃষ্ঠ থেকে আমি উপরে উঠবো, তত বায়ুর চাপ কমতে থাকে। বায়ুর চাপ কম হলে সেইখানে কি হয়ে যাবে? খাবার সেদ্ধ করতে বেশি সময় লাগবে। কেন explanation টা আরেকটু ভালো করে বুঝে নিই। দেখো বলেছে উচ্চতা বৃদ্ধির সাথে, সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। এটা তো আমি বুঝলাম। তা কি হবে? বায়ুর চাপ যদি কমেই যায় তো কি হবে? সমতল ভূমির তুলনায় পাহাড়ি পদার্থের স্ফুটনাঙ্ক কম হয়। মানে যত বায়ুমণ্ডলীয় চাপ কমবে, স্ফুটনাঙ্ক তত কমে যাবে। অর্থাৎ ওখানে আমাদের এখানে নরমালি সমভূমিতে যেমন ১০০ ডিগ্রিতে জল ফোটে, ওখানে ১০০ ডিগ্রি থেকে কম টেম্পারেচারে জল ফুটে যাবে। ঠিক আছে? ওইজন্য মানে জল দ্রুত ফুটে যায়। ১০০ ডিগ্রিও যেতে হয় না, তার আগেই জল ফুটে যায়। সেই কারণে কি হচ্ছে খাবার তাহলে জল তো সেই টেম্পারেচারে পৌঁছালো না, যেই টেম্পারেচারে গেলে খাবারটাকে সিদ্ধ করতে পারবে। তার আগে জলটা ফুটে যাচ্ছে। জল ফুটে গেলে কি হবে? খাবার টেম্পারেচারটা তো নেই অতটা জলটার মধ্যে। যতটা আমাদের এখানে টেম্পারেচার রয়েছে ফুটন্ত জলে। তা সেই কারণেই খাবার রান্না করতে ওখানে বেশি সময় লাগে। সময়টাও বেশি লাগে, সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য সময়টাও বেশি লাগে। ওজন্য দেখবে পাহাড়ে গেলে সবাই ম্যাগি খায়। ম্যাগি তাড়াতাড়ি হয়ে যায় ২ মিনিটে। ম্যাগি খায় ভীষণ। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? লিভার তো আমরা দেখেছি সবাই পড়েছি কতগুলো লিভার হয় দেখো ৩ খানা লিভার হয়। ১ম শ্রেণী, ২য় শ্রেণী এবং ৩য় শ্রেণী। তো এখানে অনেকগুলো আ মিলিয়ে-মিশিয়ে দেওয়া হয়েছে। তো কোনটা ২য় শ্রেণীর লিভার? ২য় শ্রেণীর লিভারে কি হয় একবার দেখে নিই। ২য় শ্রেণীর লিভারে লোড যেটা ফ্যালগ্রামটা এক সাইডে থাকে, লোড মাঝখানে থাকে। মাঝখানে লোড। এখানটায় মনে করো লোড বা ভার বা বস্তুটা আরকি এইখানটায় থাকবে। তা কাঁচির ক্ষেত্রে দেখো কাঁচি একটা বিভিন্ন কাঁচি কিরকম হবে? মিডিলে ফালক্রাম, এখানে ফালক্রাম। তার মানে কাঁচি হবে না। ঢেঁকিরও তাই। ঢেঁকি কিরকম হয়? এইখানে হচ্ছে ফালক্রাম, এদিকে একজন বসে, এদিকে একজন বসে। তাহলে ঢেঁকিও হবে না। তুলা যন্ত্রও তাই। জাঁতির দেখো ভেবে নাও, জাঁতির কিন্তু একদিকে ফালক্রাম, এইখানে লোড, এই হচ্ছে সুপারি। আর এইখানে হচ্ছে আমাকে ফোর্স দিতে হবে। চাপ দিতে হবে ফোর্স। আচ্ছা ফোর্স লিখে দিই নাহলে ফালক্রাম আর গুলিয়ে যাবে। তো এখানে আমাকে হাতে করে চাপ দিতে হবে, তাহলেই আমার সুপারি ২ টুকরো হয়ে যাবে এবং পানি ভরে খেয়ে ফেলবো। এখানে আরো কিছু ১ম শ্রেণীর লিভার, ২য় শ্রেণীর লিভার এবং ৩য় শ্রেণীর লিভারের আমি উদাহরণ দিয়ে রেখেছি যাতে তোমাদের আরো কিছু বুঝতে সুবিধা হয়। তো ১ম শ্রেণীর লিভারে কি বললাম একটু পাশে ছবিটাও এঁকে দিই। মাঝখানে থাকবে ফালক্রাম, এদিকে থাকবে লোড, এদিকে থাকবে ইফোর্ট। আচ্ছা এটাকে ইফোর্ট লিখছি ফোর্স না দিয়ে, তাহলে দুটো এফ গোলাবে না। কাঁচি, সাঁড়াশি, ঢেঁকি এগুলো সব হয়ে যাবে ১ম শ্রেণীর লিভার। ২য় শ্রেণীর লিভার যেটা দেওয়াই ছিল ওখানে ঠেলাগাড়ি মানে সেই যারা ময়লা তুলতে আসে মিউনিসিপ্যালিটির হাতে করে একটা ঠেলার মতো গাড়ি নিয়ে আসে দেখবে ওটা হয়। স্টেপলার, দরজা বা গেট, বটল ওপেনার যেটা কোকা কোলা এইসব ইত্যাদি আমরা খুলে থাকি। নাট ক্র্যাকার, এই নাট ক্র্যাকারটাই হচ্ছে জাঁতি, হ্যাঁ? আর পেরেক ক্লিপার এগুলো হচ্ছে ২য় শ্রেণীর লিভার। ২য় শ্রেণীর লিভারটা আমি ওই পাতায় ছবি আঁকলাম, আরেকবার এঁকে দিচ্ছি। মাঝখানে কি থাকবে? লোড, একদিকে থাকবে ফালক্রাম, একদিকে থাকবে এফোর্ট। ৩য় শ্রেণীর লিভারে এটা হবে মাছ ধরা। এটা খুব আসে পরীক্ষায় কিন্তু ৩য় শ্রেণী আসে। মাছ ধরা, ছিপ, ঝাড়ু যেটা করে আমরা ঝাঁটা যেটাকে বলি ঝাঁট দিই আরকি। আচ্ছা বেসবল হয়ে গেছে, এটা ব্যাট হবে। ধনুক এবং তীর, মানুষের চোয়াল এগুলো সব হচ্ছে ৩য় শ্রেণীর লিভার। কি হয়? এফোর্ট চলে আসে মাঝখানে। মানে অ্যাকচুয়ালি এটা মাঝখান শেপে হয় না, একটু সাইড শেপে হয়। মানে যেখানে ফালক্রাম সেদিকেই আসে। ঠিক আছে? এই হচ্ছে ফালক্রাম ধরো, আর এই হচ্ছে আমার লোড। হুম? এফোর্ট আর ফালক্রাম খুব কাছাকাছি থাকে। এফোর্ট আর ফালক্রাম খুব কাছাকাছি থাকে। একটু কাছাকাছি করে দিই। নাহলে বলবে ভুলভাল লিখেছেন ম্যাডাম। ফোর্স সরি ফালক্রাম। তো এই ছিল ৩ রকমের শ্রেণীর যে লিভার সেটা এবং তার ছোট, ছোট কিছু উদাহরণ। লাস্ট দেখো ১০ নাম্বার প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এটাই। আমি আজকে কম প্রশ্নই রেখেছি কারণ মানে একটু বোঝার চেষ্টা করছি যে ভিডিওটা কতটা বড় হয়। যদি দেখি যে ভিডিওটা ছোট হলো তাহলে পরের দিন থেকে আরো বেশি প্রশ্ন নিয়ে আসবো। যদি দেখি এতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাহলে আমি ছোট, ছোট করে এরকম ক্লাস নিয়ে আসবো। এবং তোমরা আমাকে জানিও যে এরকমই প্রশ্ন রাখবো সংখ্যাটা নাকি কোয়েশ্চেন আরো বাড়াবো। শব্দে তর শব্দ শুনতে পায়। তিমি, গরু, মানুষ, পাখি। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে তিমি, whale। দেখে নিই একটু যে কত রকমের শব্দ হয়। দেখো ২ রকমের শব্দ আমরা ডিফাইন করতে পারি যেগুলো আমরা শুনতে পাই না। মানে এই যে শব্দেতর আর শব্দোত্তর এই ২ রকমের শব্দ আমরা শুনতে পাই না। আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে অডিবল সাউন্ড। সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে যে সাউন্ড এইটা আমরা শুনতে পাই। এর মধ্যে যদি রেঞ্জ থাকে 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে এইটা আমরা শুনতে পাই। 20 র নিচে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্রাসোনিক বা যেটাকে আমরা শব্দেতর বলি এবং 20 হার্টজ এর বেশি যেটা হয় সেটা হচ্ছে আল্ট্রাসোনিক। ঠিক আছে? যখন কম্পাঙ্কটা 20,000 এর বেশি তখন সেটা আল্ট্রাসোনিক, যখন কম্পাঙ্কটা 20 হার্টজ এর কম সেটা হচ্ছে ইনফ্রাসোনিক। তো মানে কোথায়, কোথায় রয়েছে? ইনফ্রাসোনিক সাউন্ড রয়েছে ভূমিকম্পের যে সাউন্ড সেটা, আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত সেইখানের যে সাউন্ড সেটা।
আর শব্দোত্তর শব্দ যেটা, এটা হচ্ছে তোমার ডগ হুইসেলস, ওই কুকুরকে পরিচালনা করার জন্য যে বাঁশিটা বাজানো হয়, হুইসেলটা বাজানো হয় সেটা। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি যেগুলো পেটের, এগুলো শরীরে যে করা হয় সেইগুলো ওইগুলোতে সব আল্ট্রাসনিক ওয়েভ ইউজ করা হয়। বিভিন্ন আম বিভিন্ন অ্যানিমাল যেমন কুকুর, আ যেমন ধরো কুকুর, ব্যাট, মানে ডগ, ব্যাট, ক্যাট এরা, তারপরে হোয়েল, এরা না এই সমস্ত ওয়েভ গুলো খুব ভালো বুঝতে পারে। এইজন্য দেখবে কুকুর, বেড়াল এরা সব খুব কান্নাকাটি করে কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তার আগে। মানে কান্নাকাটি করে মানে আচ্ছা ওরা কান্নাকাটি করে না, মানে ওরা জানান দেওয়ার চেষ্টা করে যে এরকম হয়তো কিছু দুর্যোগ আসতে চলেছে বা কিছু। তো যাই হোক এই হচ্ছে ওরা বুঝতে পারে, কিন্তু আমরা যেহেতু এই আমাদের রেঞ্জের বাইরে, অর্থাৎ আমাদের রেঞ্জ হচ্ছে এইটা, এটা হচ্ছে অডিবল। এই রেঞ্জের বাইরে যেহেতু আমাদের, সেজন্য আমরা সেটা শুনতে পাই না। রেঞ্জের মধ্যে যেটুকু সেটুকু শুনতে পাই। তো এই হচ্ছে আজকের ১০ টা প্রশ্ন। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও, একজনের হলেও হেল্পফুল হবে। যদি মনে হয় তাহলে সে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি এখনো অনেকেই আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই ভিডিওগুলো নিয়ে আসছি। তোমাদের কথা ভেবেই, এবং আরো ভিডিও ভবিষ্যতে নিয়ে আসবো। সুতরাং তোমাদের কাছ থেকে যদি একটু পজিটিভ রেসপন্স পাই তাহলে আমাদেরই ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।